আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে দেখছেন, তো আজকে শুরু করি আর কি লেকচার 2 অর্গানিক কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির সেকেন্ড পেপার। আমি কামাল হোসেন, এক্স অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা সিটি কলেজ। আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা। যারা আপনারা দেখতেছেন একটু রেসপন্স করলে বেশি ভালো হয়। আই থিঙ্ক ইটস ওকে, ঠিক মতোই হচ্ছে। ওকে, ফাইন। সো যে কথাটা বলতেছিলাম আর কি, সেখানে যাচ্ছি আমি। রাইট, ইয়েস, ওকে। সো আজকের আলোচনার বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং মজার বিষয় হলো যে আমার এই অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, আমার কেমিস্ট্রির সেকেন্ড পেপারের, এবং সবচেয়ে যে প্রবলেমটা ফেস করে ছেলেমেয়েরা, সেটা হচ্ছে রিয়াকশন মেকানিজম। আমার মনে হয় কেউ যদি মনোযোগ দিয়ে একটুখানি শুনতে পারে লেখাপড়াগুলো, তার জন্য খুব জটিল হবে না। এবং এখান থেকে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন সাধারণত থাকে বোর্ড পরীক্ষায়, দেওয়ার চেষ্টা করে। শুধু তাই না, এই রিয়াকশন মেকানিজমের সাথে আমার প্রচুর পরিমাণে রিয়াকশনস ইনভলভ। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যালিফেটিক যে যৌগ আছে, অ্যালিফেটিক যে কম্পাউন্ডস আছে, দ্যাট মিনস আমার এই সেকেন্ড পেপারে যে অর্গানিক কেমিস্ট্রি, আমি আগেই বলেছি প্রায় 250 পেজ মতো লেখা হয়েছে এই চ্যাপ্টার। তার মধ্যে অ্যালিফেটিক অংশ আমরা 50%ও যদি ধরি, সেখানে মূল যে চালিকা শক্তি আমরা বলতে পারি সেটা হচ্ছে রিয়াকশনস মেকানিজম। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে এমনটা হয় যে অ্যালিফেটিক যে আমার অর্গানিক কম্পাউন্ডস গুলো আছে, এখানে টোটাল 6টা রিয়াকশন মেকানিজম আমরা পাই। সবচেয়ে আমি ম্যাজিক যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম, এই রিয়াকশন মেকানিজম যদি আমরা স্টাডি করতে পারি, এরপরে অ্যালিফেটিক যোগের প্রচুর পরিমাণে রিয়াকশন কত সহজে আমরা শিখতে পারবো, সেই চ্যালেঞ্জটাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। এবং আমি বলেছিলাম যে ম্যাজিকের মতো প্রচুর পরিমাণে রিয়াকশনস দেখানো যায়। অ্যালিফেটিকের মধ্যে এই 6টা রিয়াকশনস মেকানিজম, আর অ্যারোমেটিকের মধ্যে আছে আরো 5-6টা। তাহলে টোটাল আমার অর্গানিক কেমিস্ট্রি প্রায় 250 পেজ আমরা কভার করে ফেলতে পারি। তো আমাদের মূল টার্গেট আজকের অ্যালিফেটিক এই অর্গানিক কম্পাউন্ডস এর যে 6টা রিয়াকশনস মেকানিজম আছে, ইন্টারমিডিয়েট লেভেলের কথাই বলতেছি, এবং কেমিস্ট্রির সেকেন্ড পেপার, সেটা আমরা দেখব। আমি সংক্ষেপে এখানে একটু লিখেছি, সেটা এরকম: সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়ার, অপসারণ বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া ব্যাপকভাবে খেলা খেলতেছে আমার অর্গানিক কেমিস্ট্রির অ্যালিফেটিক কম্পাউন্ডস এর মধ্যে। মজার ব্যাপার, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আছে কি একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে আছে আমার এই একানবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া এবং দ্বিআণবিক। এই 6টা রিয়াকশনস মেকানিজম আমাদেরকে শিখতে হবে। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এটাই, আমরা একটু জানার চেষ্টা করি ওয়ান বাই ওয়ান, দেখি। তবে আমরা আগের লেকচার 1-এ একটা শিখেছিলাম ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তারপরে আজকে আমি আবার একটুখানি দেখিয়ে দিব, এবং একটার সাথে আরেকটার কি সম্পর্ক। সবচেয়ে বড় কথা কি আমি বলি, রিয়াকশনস মেকানিজম, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এটা যদি আমরা জানতে না পারি, তাহলে রিয়াকশনের যে মজাটা এটা কিন্তু পাওয়া যায় না। এবং এই রিয়াকশনস মেকানিজম গুলো কতগুলো স্টেপস ধরে ধরে হয়, যেমন কতগুলো রিয়াকশনস আছে হয়তো তোমার 2টো স্টেপে হবে, কতগুলো হয়তো হবে 3টা স্টেপে, কতগুলো হয়তো একটা স্টেপে হচ্ছে, এরকম। এবং প্রত্যেকটা রিয়াকশন মেকানিজম আমাদেরকে যে কাজটা করতে হয়, অ্যারো সাইন দিয়ে দেখাতে হয়। অ্যারো সাইন দিয়ে, ঘোড়ায় অ্যারো সাইন দিয়ে, বাঁকা অ্যারো সাইন দিয়ে, কে কোনটা চলে গেল, কোনটা হাইড্রোজেন আয়ন খুলে চলে গেল, কোনটা হাইড্রোজেন হাইড্রোক্সাইডের সাথে গিয়ে পানি তৈরি করতেছে, এই আমরা অ্যারো সাইনের খুব মার্ক করে করে স্টেপস গুলো দেখাই।
আমরা সেখানে যাচ্ছি। দেখি আমরা ফার্স্ট অফ অল আমরা যাব সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, দেখে আসি কি অবস্থা। অ্যাডিশন রিঅ্যাকশন আমি বলেছি এটা হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আর হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক আমরা দেখেছিলাম, আবার একটুখানি দেখে নিচ্ছি রিঅ্যাকশনটা, সামনের পেজে যাই ভালো হবে, একটু জায়গা পাবো আমি বেশি করে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য এই লেকচারটা ভালো ইফেক্টিভ হবে, এ কারণে আমি বললাম এখানে আমি টার্মগুলো বাংলার সাথে সাথে ইংলিশ টার্মটাও কিন্তু বলে দেব, যাতে করে ইংলিশ ভার্সনের ছেলেমেয়েরা সমানভাবেই উপকৃত হয়। আমি একটু চেক করে নিচ্ছি আসলে কি অবস্থায় আছে। ওকে, একটা এক্সাম্পল নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা আগের দিনের এক্সাম্পলটাই নিচ্ছি, যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। আমি এটা লিখে নিচ্ছি, আগের দিন দেখানো হয়েছিল, তারপরও আজকেও আমি বলবো এখানে কথাগুলো। এখানে তিনটা ধাপ আছে টোটাল। স্টেপ 1 বা ধাপ 1 যেভাবে লিখি না কেন আমরা, যে এখানে ব্রোমিন ছিল, ব্রোমোনিয়াম আয়ন এবং ব্রোমাইড আয়ন। আর স্টেপ 2 যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে এরকম, স্টেপ 3 দেখতে পাচ্ছি আমরা, একটুখানি দেখে নেই, তারপরে আলোচনা করি, সুবিধা হবে। অনেক সময় নিয়ে নিচ্ছে, সরি, লিখতে একটু সময় লেগে গেল। ওকে, আমি একটু আলোচনা করি ইংলিশ ভার্সন কিংবা বাংলা, যারা যে ভার্সনে আছো না কেন কোনো প্রবলেম নাই। আমি আবার একটু চেক করে নিচ্ছি লাইভটা ঠিক মতো চলছে কিনা, কি অবস্থায় আছে। ওকে ওকে ফাইন। তো যে কথা বলছিলাম যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, অ্যালিফেটিক কম্পাউন্ডস এর মধ্যে আমার সংযোজন বিক্রিয়া আছে, এটা দুই রকম হতে পারে, ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক। আগের দিনের কথাটাই আবারও বলতেছি আমি, যাতে আমরা একটু কানেক্ট করতে পারি, কারণ আজকে 6টা রিঅ্যাকশন মেকানিজম যেহেতু দেখাবো, একটার সাথে আরেকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারবো আমরা। সংযোজন বিক্রিয়ায় দুটো আছে, প্রতিস্থাপন বিক্রিয়ায় দুটো আছে এবং অপসারণ বিক্রিয়ায়। তো এক্ষেত্রে যেটা হয়, আমার অ্যালকিন কিংবা অ্যালকাইন এই সংযোজন বা দ্রুত বিক্রিয়া অর অ্যাডিশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, এবং সেখানে আমরা এক্ষেত্রে যা যোগ করব সেখান থেকে আমরা অবশ্যই একটা ইলেকট্রোফাইল পাবো। যেমন ব্রোমিন যোগ করা হয়েছে এই দ্রাবকের প্রেজেন্সে, এবং এক্ষেত্রে আমি ওই দিন বলেছিলাম যে এই অ্যালকিনটা যেহেতু পাই বন্ধন আছে, সে এক্ষেত্রে মাইনাস হিসেবে কাজ করে, ইলেকট্রন রিচ, অর্থাৎ এ আবিষ্ট করে ব্রোমিনকে এবং ব্রোমিনের ধনাত্মক প্রান্তটাকে টেনে নিয়ে আসে। ফলে ব্রোমিনের এইভাবে বিষম ভাঙ্গন হওয়ার কথা ছিল না, তারপরও এখানে হয়েছে, কিছু করার নাই, কারণ আমার এখানে যে অ্যালকিনটা আছে, অ্যালকিনের আবেশীয় প্রভাবে, দ্যাট মিন্স পাই বন্ধন থাকার কারণে এটা টোটালটা কি ধরা হচ্ছে মাইনাস, ফলে
ও প্লাসটাকে টেনে নিয়ে আসবে, ফলে বাধ্য হয়েছে বিষম ভাঙ্গনে ভাঙতে। তৈরি হয়েছে ব্রোমোনিয়াম আয়ন, যেটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটাই এর আগের দিনে বলেছিলাম যে এই ইলেকট্রোফাইলটাই আমার এই পায়বন্ধটা আক্রমণ করবে, আক্রমণ করেছে, এবং এই পায়বন্ধটা খুলে এই যে জোড়া লেগেছে, এবং এই কার্বনের যেহেতু এই বন্ধনটা খুলে গেল, তার একটা ইলেকট্রন কমে গেল, দ্যাট মিনস এটার মাথায় প্লাস চিহ্ন হয়ে গেছে কার্বোক্যাটায়ন, এবং এটা হচ্ছে আনস্টেবল, খুবই আনস্টেবল। ফলে কুইকলি ওই মুহূর্তে এই ব্রোমাইড আয়নটা এই কার্বোক্যাটায়নটি অ্যাটাক করে এবং যৌথ যৌগ তৈরি হয়। ইলেকট্রোফাইল এই ক্ষেত্রে ফার্স্ট অ্যাটাক করার কারণে এই বিক্রিয়ার নামকরণ হয়েছে ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া। সে অ্যাটাক করেছে ফার্স্ট এবং যুক্ত হয়েছে, এবং ফাইনালি আমরা পেয়েছি 1,2-ডাইব্রোমো ইথেন। তো আমরা বুঝতে পারছি ব্যাপারটা এরকম, খুব ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি যে ইলেকট্রোফিলিক সংযোজন ও যৌথ বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, সাধারণত অ্যালকাইন এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এক্ষেত্রে বিকারক যে যৌগগুলো থাকবে, এখানে ব্রোমিন হোক আর HBr, HCl, কিংবা ওজনের কাহিনীও আমরা দেখব, অনেক কিছু সামনে পাবো আমরা। তো সেক্ষেত্রে পায়বন্ধটা অবশ্যই ভেঙে যাবে এবং ইলেকট্রোফাইল যুক্ত হবে। এই ইলেকট্রোফাইল ছিল আমার এখানে ব্রোমোনিয়াম আয়ন। এই ব্রোমোনিয়াম আয়নটাই পায়বন্ধনটাকে ভেঙে ফেলেছে, ভেঙে মানে যুক্ত হয়েছে ওর সাথে, ভেঙে তো ফেলেছে ঠিকই আছে, বাট পায়বন্ধনের সাথে যুক্ত হয়েছে, ব্যাপারটা এরকম। কিন্তু এখানে মনে হচ্ছিল এরকম যে হ্যাঁ, পায়বন্ধনটা ভেঙে দুটো ব্রোমিন 2 কার্বনে যুক্ত হয়েছে, বাট এরকম রিয়াল ঘটনাটা হচ্ছে এই টাইপের। তো আমরা বোঝার চেষ্টা করতেছিলাম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা। লাইভ ঠিক মতো হচ্ছে কিনা বারবার চেক করতে হচ্ছে, সরি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। তো আমরা বুঝলাম। এখন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া তো বোঝা গেল, আমরা এটা আগের দিনও দেখেছি, আমরা এটা আজকে দেখবো। আমরা মূলত সংযোজন বিক্রিয়ার আরেকটা স্টেপ, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা একটু জানার চেষ্টা করতেছি ছেলেমেয়েরা, আমরা একটু বোঝার চেষ্টা করি ভালো করে। তবে বিষয়টা বোঝাই যাচ্ছে স্পষ্ট যে হ্যাঁ, এক্ষেত্রে নিউক্লিওফাইল কিন্তু ফার্স্ট অ্যাটাক করবে এবং যুক্ত হবে কোনো অ্যালিফেটিক যৌগের সাথে। দেখা গেছে এই ক্ষেত্রে যেহেতু নিউক্লিওফাইল যুক্ত হবে মানে মাইনাস চার্জের কেউ, তার মানে এটা বুঝতে হবে যে কোন টাইপের যৌগগুলো এক্ষেত্রে ইনভলভ হতে পারে। যেমন এখানে একটা আমরা উদাহরণ নিচ্ছি, এটা কার্বনিল যৌগ বলি আমরা, বা কিটো যৌগ বলি। এদের সাথে আমি যোগ করলাম হাইড্রোজেন সায়ানাইড, এবং এখানে আছে প্লাস মাইনাস। ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইলেকট্রোফাইল আসবে বা নিউক্লিওফাইল আসবে, ওরা সংযুক্ত হবে, নতুন কিছু না, এটা খুবই সিম্পল, জটিল না, একেবারে সিম্পল। তবে কোন টাইপের যৌগের সাথে কারা যুক্ত হচ্ছে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আগেই বলেছি এই মেকানিজম গুলো কেউ যদি একটু স্টাডি করতে পারে, তার জন্য এই চ্যাপ্টারটা একেবারেই সহজ, পানির মতোই সহজ লাগবে। এক্ষেত্রে যেই যৌগটা আমরা পেয়েছি এটা কার্বনিল যৌগ, ডেফিনেটলি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চাইতে বেশি, ফলে এখানে হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস। এরপরে আমরা দেখতেছি যে এই হাইড্রোজেন সায়ানাইডে কিন্তু এই ধনাত্মকটা এই কার্বনের সাথে কিন্তু যুক্ত হবে, ব্যাপারটা এরকম। তবে আমরা মেকানিজমটা দেখব একটু পরে, কিভাবে যুক্ত হলো সেটাই হচ্ছে আমাদের কথা। তবে ডেফিনেটলি এটা একটা যৌথ যৌগ বা অ্যাডিশন প্রোডাক্ট। কেন অ্যাডিশন প্রোডাক্ট? সবকিছু এখানে যুক্ত হয়েছে, কেউ অপসারিত হয়নি। মেকানিজম মানে হলো যে আমরা এটা সহজেই বুঝতেছি যে স্যার এটা তো খুব সহজ কথা, প্লাসটা মাইনাসের সাথে গেল আর মাইনাসটা প্লাসের সাথে গেল, মাঝখানে পায়বন্ধনটা ভেঙে গেল, যৌথ যৌগ তৈরি হয়ে গেল, পায়বন্ধন আর নাই।
খুব সহজ কথায় আসলে তাই। মেকানিজমটা জটিল কিছুই না, দেখে নিচ্ছি আমরা। মেকানিজমটা এরকম, স্টেপ 1 হচ্ছে তার এই হাইড্রোজেন সায়ানাইড ঠিক আগের মতোই এখানে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করছে। এরপরে আমাকে দেখাতে হবে স্টেপ যে 2 আসছে, 2 অর্থাৎ এই কার্বনিল যে যৌগটা আছে তাকে আমরা লিখবো এবার। যে কোনো কার্বনিল যৌগ আমরা নিতে পারি এবং এখানে হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। আর এক্ষেত্রে কোনটা যুক্ত হবে সেটা আমরা দেখি এবার। মজার ব্যাপার কি, এখানে যে আমার কার্বনিল যৌগটা আছে এই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দিচ্ছি এখানে আমরা। এই নিউক্লিওফাইল যে কোনো ঋণাত্মক চার্জ থাকলে সেই নিউক্লিওফাইল আমরা লেকচার 1-এ কিন্তু বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছিল ওখানে, নিশ্চয় আমরা জানি সবাই। তো এই নিউক্লিওফাইল কি করবে এখন? আক্রমণ করবে। কাকে আক্রমণ করতেছে? মনে রাখবে কোন জৈব যৌগের যে কেন্দ্রমূল আছে যেমন কার্বন, সেখানে আক্রমণটা হচ্ছে এখানে ফার্স্ট, এবং এই কার্বনের সাথে তাকে আক্রমণ করে যখন এই সায়ানাইডটা এর সাথে যুক্ত হবে তখন অক্সিজেন কি করবে? এই ইলেকট্রন নিয়ে এসে কিন্তু চলে যাবে ওর নিজের কাছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই অক্সাইড হয়ে গেল, এই হচ্ছে CH3, এই ছিল H, এই হলো সায়ানাইড। খুব সহজেই আমরা বুঝতে পারতেছি। নিউক্লিওফাইল যে ধনাত্মক চার্জে চার্জিত আছে আমার এই কার্বন, অবশ্যই মাইনাসটা প্লাসের সাথেই যুক্ত হবে, কিন্তু কার্বনের তো তখন বন্ধন বেশি হয়ে যাবে, এ কারণে অক্সিজেন যেহেতু টানতেছে ইলেকট্রন, সে টেনে নিয়ে চলে যাবে, মাইনাস হয়ে যাচ্ছে, এই যে মাইনাস হয়ে গেল। তো যেই মুহূর্তে এই মাইনাসটা তৈরি হচ্ছে তখন এই যে প্লাস যেটা আসছে আমার স্টেপ 3-তে এই ঘটনাটা ঘটবে এবং আমরা ফাইনালি ওই যুত যৌগ যেটা ছিল আমাদের ওটাই কিন্তু আমরা পাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। এটাকে আমরা বলি সায়ানোহাইড্রিন যৌগ, বুঝতেই পারছি সায়ানোহাইড্রিন। তবে এটা অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইডের সায়ানোহাইড্রিন যৌগ তৈরি করলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের, যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় ফার্স্ট অ্যাটাক করবে নিউক্লিওফাইল। কাকে? আমার জৈব যৌগের যে কেন্দ্রমূলটা কার্বন আছে ওই কার্বনকে, যার সাথে ধনাত্মক চার্জ আছে বা আংশিক ধনাত্মক চার্জ আছে। যেমন এক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াগুলো আমরা অ্যালিফেটিকের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে কার্বনিল যৌগগুলো এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। আমরা বোঝার চেষ্টা করছি। তো এক্ষেত্রে ফার্স্টে যেটা হবে, বিকারক যৌগটা ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল প্লাস মাইনাস আলাদা হয়ে গেল। এরপরে আমরা দেখতেছি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে এটা মাইনাস লিখতেছি আমরা, এটা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এরপরে আমার নিউক্লিওফাইলটাই কিন্তু আক্রমণ করবে। নিউক্লিওফাইল ফার্স্ট আক্রমণ করতেছে কাকে? এই কার্বনকে, কারণ সে প্লাস, মাইনাসটা আক্রমণ করতেছে এবং সে যুক্ত হয়ে গেছে। যখন যুক্ত হয়ে যাচ্ছে অক্সিজেন কি করবে? তার ইলেকট্রনগুলো টেনে নিয়ে চলে গেল, ফলে কার্বনের 4টা বন্ধন ঠিক থাকলো, এটা কিন্তু অক্সাইড হয়ে গেছে, এই তো। এখন সে মাইনাস, মানে সে কিন্তু এখন নিউক্লিওফাইলের মতো আচরণ করতেছে, ফলে এই যে ইলেকট্রোফাইল H প্লাসটা তার সাথে যুক্ত হয়ে গেল, এই তো বিষয়। এবং এই ক্ষেত্রে সায়ানোহাইড্রিন যৌগ আমরা পেয়ে থাকি। আমরা জানার চেষ্টা করছি যে অ্যালিফেটিক কম্পাউন্ডস যেগুলো আছে, অর্গানিক কম্পাউন্ডস গুলো, তারা 2 ধরনের সংযোজন বিক্রিয়া দেখায়। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর এখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলই ফার্স্ট অ্যাটাকটা করবে, নিউক্লিওফিলিক বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়ায় নিউক্লিওফাইল কিন্তু ফার্স্ট অ্যাটাকটা করছে, এবং আমরা ফাইনালি অ্যাডিশন প্রোডাক্ট পাচ্ছি, অর যুত যৌগ পাচ্ছি। অর্থাৎ কোনো কিছু এখানে অপসারিত হবে না। তবে এটাকে ঘিরে যখন আমরা এই কার্বনিল কম্পাউন্ডস গুলো পড়বো অ্যালডিহাইড কিটোনের, সেটার তখন অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমরা স্টাডি করব। আজকে আমাদের মূল টার্গেটটা কি? ছোট্ট মূল টার্গেট, খুব বেশি বড় না। সেটা হচ্ছে আমাদের 6টা যে রিয়াকশন হচ্ছে এখানে, এই 6টা রিয়াকশনের মেকানিজম গুলো আমরা স্টাডি করব, আর কিছু না। আমরা এবার চলে যাচ্ছি প্রতিস্থাপন বিক্রিয়া।
প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালিফেটিক যৌগ আর অ্যারোমেটিক ক্ষেত্রে একই রকম হয় না। অ্যালিফেটিকের হিসাব নিকাশ করতেছি আমরা, এবং এখানে দুই ধরনের আমরা প্রতিস্থাপন বিক্রিয়া পেয়ে থাকি। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করব আমরা যে SN1 SN2 আসলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। পড়াটা জটিল না, এই লাস্টের 1 থেকে শুরু করতে হবে। 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার একানবিক, N দিয়ে হচ্ছে নিউক্লিওফিলিক, আর S হচ্ছে সাবস্টিটিউশন। বাংলাটা হচ্ছে এরকম যে একানবিক প্রতিস্থাপন, একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এটা হচ্ছে বায়োমলিকুলার, 2 দিয়ে হচ্ছে বায়োমলিকুলার দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যারা ইংলিশ ভার্সনে পড়তেছো তারা এইভাবেই চিন্তা করতে হবে, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমাদের টার্গেট অ্যালিফেটিক যোগের কথা, কিন্তু আমি আবারও বলতেছি আজকে সবগুলো রিঅ্যাকশনস মেকানিজম হচ্ছে অ্যালিফেটিক যোগের জন্য। ওকে ফাইন, এখন কোন ধরনের যৌগগুলো এটাতে পার্টিসিপেট করতেছে সেটাও একটা চিন্তার বিষয়। যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি একটা, দেখো যেটা আমরা শিখেছি আগের লেকচারে যে কার্বোক্যাটায়নের কাহিনী আমরা কিন্তু পড়েছিলাম, এ কারণেই পড়ানো হয়েছিল লেকচার 1। কেউ যদি লেকচার 1টা ভালো করে দেখে থাকো, লেকচার 2 তাদের জন্য আরো সহজ হবে, কারণ একটার সাথে একটা কানেক্টেড। এবং এক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখলাম অ্যাকুয়াস, মাধ্যমটা খেয়াল করতে হবে AQ লেখা হয়, মানে অ্যাকুয়াস জলীয় মাধ্যম। হ্যাঁ, কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যম দুটো হতে পারে, তো এই মাধ্যম হলে কি হবে সেটাই আর কি দেখার বিষয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে আমার CH3, এখানে আমার পটাশিয়াম আয়ন যদি বাদ দিয়ে দেই, আমি পটাশিয়াম আয়নকে যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে হাইড্রোক্সাইড আয়ন। ওই হাইড্রোক্সাইড আয়নটাই তখন এক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নটাই তখন এক্ষেত্রে কি করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফাইল সাবস্টিটিউট করবে, প্রতিস্থাপন করবে, ক্লোরিনকে প্রতিস্থাপন করে ওই যে ঢুকেছে আর ওকে বের করে দিবে, কারণ প্রতিস্থাপন তো, তখন ক্লোরাইডটা বের হয়ে গেল। যদি পটাশিয়াম লেখো তাহলে পটাশিয়াম ক্লোরাইড লিখতে হবে, ব্যাপারটা এরকম। শুধু হাইড্রোক্সাইড আয়ন দিয়ে যদি কেউ লিখতে চাও তখন জাস্ট ক্লোরাইড আয়নটা লিখতে হবে, আর কিছুই না। সরি, পটাশিয়াম ক্লোরাইড, কিংবা কেউ যদি শুধু হাইড্রোক্সাইড আয়ন লেখো তাও চলবে, কোনো সমস্যা নাই, তবে সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসা। ওকে, এখন এটার রিঅ্যাকশনস মেকানিজমটা আমরা বোঝার চেষ্টা করব, এবং কেন এটাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে সেটাও আমাদেরকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। এক্ষেত্রে আমরা দুটো স্টেপ পাই। আমি আগেই বলেছি যে কোনো রিঅ্যাকশনের মেকানিজম স্টাডি করতে গেলে স্টেপ বাই স্টেপ দেখাতে হয় যে কিভাবে এটা হলো, এই প্রোডাক্টটা কি করে হলো। যেমন এখানে প্রথম ধাপ অর স্টেপ 1, স্টেপ 1 বলতে পারো, বা বাংলায় হচ্ছে ধাপ 1, বা ইংলিশে কেউ যদি লেখে বাংলা মিডিয়ামের স্টেপ 1 তাতে কোনো ভুল হবে না, ঠিকই আছে। প্রথম ধাপে যেটা হয় আমার মনে হয় যে সবাই হয়তো বুঝতে পারতেছো যে প্রথম ধাপটা কি হবে, কারণ আমরা আগের দিনেই দেখেছিলাম যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সে কার্বোক্যাটায়ন তৈরি করবে। লেকচার 1 এ কিন্তু ছিল কার্বোক্যাটায়নের কাহিনী। ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ধনে ইলেকট্রন দুটোকে নিয়ে চলে যাবে, যদি চলে যায় তাহলে কার্বনের মাথায় প্লাস থেকে যাচ্ছে, আর এখানে বাকি মিথাইল 3টা থেকে গেল। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। আমি কিন্তু টোটাল বিষয়টা ব্যাখ্যা করব, কেন এটা SN1, কেন একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আমি সবগুলো কথাই কিন্তু ব্যাখ্যা করব। আমরা দেখতেছি যে কারা এই বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যালকাইল হ্যালাইড গুলো এই বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। তবে এক্ষেত্রে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা নিয়েছি অ্যাকুয়াস মাধ্যমে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এই ধাপটা হচ্ছে খুবই স্লো স্টেপ, বা এটা ধীরে ঘটে, ধীর গতি সম্পন্ন এটা ধাপ। এবং এক্ষেত্রে স্টেপ 2 যদি আমরা চিন্তা করি, অর্থাৎ সেটাকে নিয়ে কাজ করতে হবে,
ব্যাপারটা এরকম। এই হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, তখন এখানে যুক্ত হবে এবং এটা হচ্ছে খুবই ফাস্ট, অর এটা হচ্ছে দ্রুত ঘটে এই বিক্রিয়াটা। এবং সেক্ষেত্রে কি হবে বুঝতেই পারছি আমরা কি হবে, এখানে CH3 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 আর এখানে OH অ্যালকোহল তৈরি করতেছে। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, রাইট? টারসিয়ারি এটা হচ্ছে বিউটাইল অ্যালকোহল, এই তো 3 ডিগ্রি অ্যালকোহল, এটা আমরা বুঝতে পারতেছি, ফাইন। যে কথা বলতেছিলাম এবার একটুখানি আমি ব্যাখ্যা করব, ইংলিশ বাংলা ভার্সন যারা যেভাবেই পড়তে চাও ঘটনা সব একই। ফার্স্ট অফ অল, যে ইন দ্য কেস অফ অ্যালিফেটিক যে আমার কম্পাউন্ডস গুলো আছে সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দুই রকম পাচ্ছি, SN1 SN1 এর ক্ষেত্রে আমরা এটাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি এবং এটা অংশগ্রহণ করবে কারা? অ্যালকাইল হ্যালাইড গুলো অংশগ্রহণ করতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমে। তার মেকানিজমটা হচ্ছে এরকম, এই অ্যালকাইল হ্যালাইড লিখতে হবে প্রথমে, তারপরে হচ্ছে যেটা ধীর গতি সম্পন্ন ধাপ ক্লোরিন, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন হয়ে যাচ্ছে, আর এখানে কার্বোক্যাটায়ন তৈরি করতেছে। তবে এই ধাপটা খুবই ধীরে ধীরে ঘটে, মনে রাখবে যে কোনো বিক্রিয়ার স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। একটা বিক্রিয়ার হার তুমি যদি নির্ণয় করতে চাও ধীর গতি সম্পন্ন ধাপের উপরে ডিপেন্ড করবে, ফলে এই বিক্রিয়াটা দুটো ধাপে ঘটলেও সমস্ত বিক্রিয়ার হার প্রথম ধাপের উপরে নির্ভরশীল। এটা ধীরে ধীরে এই কার্বোক্যাটন যেই মুহূর্তে কার্বোক্যাটন তৈরি করে আর দেরি করে না, নিউক্লিওফাইল যে ছিল আমার এই হাইড্রোক্সাইড আয়ন যে নিউক্লিওফাইলটা ছিল এই নিউক্লিওফাইল তখন কুইকলি এই কার্বোক্যাটনটা অ্যাটাক করেই আমার তৈরি করতেছে অ্যালকোহল। কোয়েশ্চেন, কেন তাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হলো? কেন আমি তাকে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি? কারণ এখানে দুটো স্টেপ আসছে। প্রথম স্টেপ হচ্ছে অনেক স্লো স্টেপ, ধীর গতি সম্পন্ন ধাপ, সমস্ত বিক্রিয়ার হার এই ধাপের উপরে নির্ভর করে এবং এক্ষেত্রে একানবিক বলার উদ্দেশ্য হচ্ছে এক্ষেত্রে একটা মলিকুলই কিন্তু ইনভলভ আছে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের উপরেই আমার সমস্ত বিক্রিয়ার হারটাই এই ধাপের উপরে নির্ভর করতেছে এবং সেখানে একটা মাত্র মলিকুল ইনভলভ, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। একানবিক মানে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার অর্ডার আমরা বলি 1। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আমার কোনো বিক্রিয়ায় যদি এরকম হয় যে একটা আমার মানে মলিকুলের উপরে সমস্ত বিক্রিয়ার হারটা ডিপেন্ডেন্ট, তখন এটার বিক্রিয়ার অর্ডার বলি 1 বা একানবিক। আমি একটা রিঅ্যাকশন চেম্বার নিলাম, কয়েকটা মলিকুল আছে ভিন্ন টাইপের, মনে করো ABC, মনে করো তারা মারামারি করেছে কিন্তু একজনই দায়ী। দেখা গেল যে তোমার ফ্রেন্ডদের মধ্যে 5 জন ফ্রেন্ড, তোমরা গেছো মারামারিতে, একজনই কিন্তু দেখা গেল যে এক জায়গায় আক্রমণ করে বসেছে কাউকে, তাই না? তাহলে সেই কিন্তু দায়ী, বাকি 5 জন তো আর দায়ী না। ব্যাপারটি এরকম, রিঅ্যাকশন চেম্বারে 3 জন, মনে কর 3টা মলিকুল মারামারি করছে, মারামারি মানে 3 জন আছে কিন্তু একজনই স্টার্ট করেছে, একজন, বাকি 2 জন চুপচাপ বসে আছে, তার মানে ওই বিক্রিয়ার ক্রম 1। যদি দুইজনের উপর ডিপেন্ড করে, দুইজনে অংশগ্রহণ করে সেখানে বিভিন্ন ভাবে, তাহলে হবে বিক্রিয়ার ক্রম 2। ব্যাপারটা এরকম। সো এই বিক্রিয়ায় আমার আসলে অ্যালকাইল হ্যালাইডটাই দায়ী, এই একটা মলিকুলই দায়ী, তার উপরে আমার সমস্ত বিক্রিয়ার হারটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা মলিকুলের উপরে। একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে কি? আমার নিউক্লিওফাইল আসতেছে এবং প্রতিস্থাপন করতেছে, ক্লোরিনকে প্রতিস্থাপন করেছে ফাইনালি। তবে এটা আমার রেট ডিটারমাইনিং স্টেপ না। আমি আগেই বলছি যে স্টেপগুলো অনেক ফাস্ট হয়, দ্রুত হয়, তার উপরে বিক্রিয়ার হার নির্ভর করে না, কারণ এটা মাপা যায় না, এটা কুইক। আমরা বুঝতে পারলাম, আগের দিনে দেখেছিলাম যে কার্বোক্যাটায়ন, সেই কার্বোক্যাটায়ন যে আমার বিক্রিয়ার মধ্যে, এখন আমি যদি কোয়েশ্চেন করি এই ধরনের যে বলতো দেখি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, কোন ক্ষেত্রে সক্রিয়তা অনেক বেশি হবে? কার? 3 ডিগ্রি
কার্বোক্যাটায়নের, কারণ আমরা আগে দেখেছিলাম স্টেবিলিটি কার বেশি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এগুলো আমরা লেখাপড়া সামনে করব। তাহলে SN1 বিক্রিয়ায় আমার দুটো ধাপ আছে, স্টেপ 1 স্টেপ 2, এবং একটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, একটা দ্রুত গতি সম্পন্ন। ধীর গতির উপরেই আমার সমস্ত বিক্রিয়ার হারটা নির্ভর করছে, এবং একটা মলিকুল ইনভলভ হওয়ার অপরাধে বা কারণে এই বিক্রিয়াকে আমরা বলি একানবিক। যেহেতু প্রতিস্থাপন নিউক্লিওফাইল যেহেতু আমার প্রতিস্থাপন করছে ফাইনালি ক্লোরিনকে, ফলে নিউক্লিওফিলিক, এবং এস মানে সাবস্টিটিউশন, তা বুঝতে পারলাম। ওকে, আমরা SN1 এর সাথে একটু জানার চেষ্টা করব যে SN2 এর কি সম্পর্ক আছে এবং সেখানেই বা কি ঘটনা ঘটে, আমরা একটু দেখে আসি। SN2 বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া আসলে সেটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল উল্টা দিক থেকে পড়তে হবে। টু মানে দ্বিআণবিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইংলিশটা হচ্ছে এরকম বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এক্ষেত্রেও আমার ব্যাপারটা হচ্ছে একই রকম, অ্যালকাইল হ্যালাইড গুলোই কিন্তু পার্টিসিপেট করবে। একইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমেই হয়, কিন্তু কেন এটাকে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে সেটা আমাদের জানার বিষয়। আমি একটা উদাহরণ নিচ্ছি এখানে, অ্যালকাইল হ্যালাইড নিব, ডেফিনেটলি বুঝতেই পারতেছো, ক্লোরিন মিথাইল ক্লোরাইড, খুবই সিম্পল। এবং এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, সেটা অবশ্যই জলীয় মাধ্যমে হতে হবে, অ্যাকোয়াস কিউ এটা। এবং এক্ষেত্রে এই ক্লোরাইডটা তো চলে যাবে, আমরা পরে মেকানিজমে দেখাই, সেক্ষেত্রে এমন হবে। এবং এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে, ফাইন। ক্রিয়া কৌশল এটা SN2, এবং এটা এক ধাপে সম্পন্ন হয়। আগেরটা যেমন দুইটা ধাপে সম্পন্ন হয়েছিল, এটা একটা ধাপেই সম্পন্ন হয়। কিভাবে হচ্ছে সেই বিষয়টাই আমরা একটু বোঝার চেষ্টা করব। এই স্টাইলটা একটু খেয়াল করি আমরা ভালো করে। এখান থেকে আসলে কাজ করবে কে? হাইড্রোক্সাইড আয়নটা। এই হাইড্রোক্সাইড আয়নটাই কিন্তু এখানে আমার নিউক্লিওফাইল। হ্যাঁ, যদি আরেকটা ধাপ দেখাতে চাও কেউ, তাহলে দেখাতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ভেঙে পটাশিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতেছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো আমরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি যে SN2 বিক্রিয়াতে আসলে এটার মেকানিজমটা এক ধাপে, এবং কেন তাকে আমি দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলছি বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমে এখান থেকে সাপ্লাই করতেছে সে নিউক্লিওফাইল হাইড্রোক্সাইড আয়ন, এছাড়া কোনো কাজ নাই তার। ভালো কথা। SN2 বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়, দ্বিআণবিক কেন বলা হলো আমরা বোঝার চেষ্টা করতেছি একটুখানি, জাস্ট একটা মিনিট দেখলেই তুমি বুঝতে পারবা। তবে আমি আবারও বলে রাখি, অ্যালিফেটিকের এই 6টা রিঅ্যাকশন মেকানিজম কেউ যদি বুঝে ফেলতে পারে একবার, তাকে আমি অনেক রিঅ্যাকশন একবারই শিখে দিতে পারি। আমি মাঝে মধ্যে বলি ম্যাজিক 72 এর রিঅ্যাকশন, মানে অ্যালিফেটিকের সব রিঅ্যাকশনই হয়ে যায়। চেষ্টা করবো আমি এগুলাকে প্রত্যেকটাকে আমি কাজে লাগাবো। আমার লিঙ্ক গুলো খেয়াল করো, লেকচার 1 এর সাথে 2 এর সাথে অ্যালিফেটিক রিঅ্যাকশনস, এবং বাংলা যে কিছু লেখাপড়া আছে, ছোট ছোট লেখাপড়া গুলো আছে, এই জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এগুলো কিন্তু সহজ জিনিস। ঝামেলার পড়াটাকে আমরা আগে জব্দ করে ফেলতেছি, কারণ রিঅ্যাকশন জানতে গেলে তার মেকানিজমটা স্টাডি করতে হয় যে কিভাবে কি হলো। এটাকে নিয়ে কিন্তু আমরা আবার ক্রিয়েটিভ কোয়েশ্চেন ব্যাপকভাবে করা হয়, আমরা সেখানেই যাচ্ছি। তো এক্ষেত্রে হয় কি, ঘটনাটা এরকম, সব ইন্টারেস্টিং ব্যাপারটা কি, নিউক্লিওফাইল কিন্তু আক্রমণ করবে এখানে। আগের ধাপে দেখেছি, আগের SN1 এ দেখেছি প্রথম ধাপে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল, পরে ওই কার্বোক্যাটায়নটাকে কিন্তু নিউক্লিওফাইলটা অ্যাটাক করেছে। এখানে কিন্তু এরকম না, একসাথে সব ঘটনা। যেমন এখানে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং যে এখন ক্লোরিনকে আমার নিউক্লিওফাইলটা তো ধাক্কা দিয়ে বের করবে, বিক্রিয়ার নামই তো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ওকে যদি বের করে দেয়, এখন মুখামুখি যদি তাকে বের করতে যায়, এও মাইনাস, সেও তো মাইনাস হবে, তাই না? এখন এ তো বিকর্ষণ করবে, এভাবে তো বের করতে পারো, মারামারি শুরু হয়ে যাবে তখন। কারণ সে তো সর্বোচ্চ চেষ্টা করবে যে না, আমি বের হবো না, আমি বের হবো কেন, তুমি বের করছো কেন?
তখন যুদ্ধের পলিসির মতো ব্যাপারটা এরকম যে ক্লোরিন যেদিকে আসে, হাইড্রোক্সাইড আর নিউক্লিওফাইলটা তার পিছন থেকে জোরে হঠাৎ করে কার্বনকে ধাক্কা দেয়। যখনই ধাক্কা দেয় তখন ক্লোরিন বলে কে কি হলো, ধাক্কা দিল কে, এমন ভাবে ধাক্কা দেয় যে সে ক্লোরিন আস্তে আস্তে ক্লোরাইড হিসাবে পালায় যায়, মানে টিকতে পারে না, বন্ধনটা দ্রুত ভাঙা শুরু করে। কারণ হাইড্রোক্সাইড নিউক্লিওফাইলটা তার উল্টো পাশ, যেদিকে ক্লোরিন আছে তার উল্টো পাশ থেকে হঠাৎ করে কিন্তু ধাক্কাটা দিচ্ছে। তার মানে হাইড্রোক্সাইড আয়নের সাথে বন্ধন ফরমেশন হবে, তৈরি হতে যাবে, আর ক্লোরাইডের সাথে বন্ধনটা ভাঙতে শুরু করবে। তবে ওই একসাথে যে দুটো ঘটনা ঘটে, এটা কিন্তু হচ্ছে আমরা বলি ট্রানজিশন স্টেট বা জটিল অবস্থা, জটিল যৌগ তৈরি করে মাঝখানে, সেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে দেখাই যে আমার এই যে তোমার এক্ষেত্রে এইচ ওটা আছে মাইনাসটা, এক্ষেত্রে এরকম ডেল্টা মাইনাস দিয়ে আমরা লিখি, এবং এই ক্ষেত্রে ক্লোরিনটা ডেল্টা মাইনাস দিয়ে লিখতেছি এরকম। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ডট ডট দিয়ে লিখতে হবে আমাদেরকে, অর্থাৎ ওয়েসটা আমার বন্ধন ফরমেশন অফ দ্য বন্ড, আর ক্লোরিনের সাথে হচ্ছে ব্রেকিং অফ দ্য বন্ড। মানে জোরে যখন ধাক্কা দিয়েছে ও কুলাইতে পারে নাই, তখন এই যে ডেল্টা মাইনাস দিয়ে লিখতে, মানে ও কিন্তু বন্ধন তৈরি করবে, ও কিন্তু বের হবে এখন। এটাকে আমরা বলি অন্তর্বর্তী আমার জটিল যৌগ তৈরি হয়েছে বা ট্রানজিশন স্টেট তৈরি করেছে। এবং এর পরের ধাপে যেটা হয় সেটা হচ্ছে আমার ওয়েস্ট ক্ষেত্রে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে পুরো সলিড বন্ডিং আমরা দেখতে পাচ্ছি, এবং মিথাইল অ্যালকোহল তৈরি করলো, আর এই ক্লোরাইডটা তখন বের হয়ে যায়। ওই ক্লোরাইডটাই তো পটাশিয়ামের সাথে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, অ্যালকোহল তৈরি করলো। আমার কোয়েশ্চেন, এখানেও অ্যালকোহল তৈরি হয়েছে, আগেরটা তো অ্যালকোহল তৈরি হয়েছে, এটাকে আমি কেন দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলছি? এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছি যে একটা ধাপেই সকল ঘটনা ঘটেছে। নিউক্লিওফাইল একই সাথে কার্বনের উল্টা দিক থেকে ধাক্কা দিয়েছে, ক্লোরাইডকে বের করে দিচ্ছে, ব্রেকিং হচ্ছে, ও বের হয়ে গেছে ফাইনালি, আর ওয়েস্টটা বন্ড তৈরি করে ফেলেছে। তবে এক্ষেত্রে সমস্ত বিক্রিয়ার হার বলতে পারো কিনা কার উপর ডিপেন্ডেন্ট, এক্ষেত্রে একটাই তো ধাপ আছে, এই পুরো যে অন্তর্বর্তী আমার মাঝখানে যে ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী যে জটিল যৌগটা তৈরি করেছে, এর উপরে সমস্ত বিক্রিয়ার হারটা নির্ভরশীল। এখানে আছে কয়জন? আছে দুইজন। কারণ কি, আমার অ্যালকাইল হ্যালাইড একজন আর নিউক্লিওফাইল একজন, দুইজন, মানে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, মানে দ্বিআণবিক। মনে রাখতে হবে যে আমার এক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ভর করছে দুটোর উপরেই, কারণ দুটো একসাথে একই জায়গায় রয়ে গেছে, আমার একই জায়গায়, এই পুরোটার উপরেই আমার, এটি হচ্ছে আমার রেট ডিটারমাইনিং স্টেপ, যেখানে দুটো মলিকুলি আমরা পাচ্ছি, দুইজন আছে এখানে, বিক্রিয়ার অর্ডারও কিন্তু 2, রিঅ্যাকশনের অর্ডার হচ্ছে এখানে 2, কারণ দুইজন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এক্ষেত্রে আমার SN2 বিক্রিয়া কেন বলা হচ্ছে। সো ইন দ্য কেস অফ বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে অপোজিট সাইড থেকে, যেদিকে তার মতো ঋণাত্মক মূল্য আছে তার উল্টো পাশ থেকে অ্যাটাক করতেছে, এবং এখানে ব্রেকিং অ্যান্ড ফরমেশন অফ দ্য বন্ড হচ্ছে, এবং উইল ক্যান গেট দ্য ট্রানজিশন স্টেট, এবং এটা সম্পূর্ণ আলাদা হয়ে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি। আমরা এতক্ষণ ধরে জানার চেষ্টা করলাম চারটা রিঅ্যাকশন মেকানিজম অলরেডি আমরা শিখেছি। নাম্বার 1, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে আমরা শিখলাম কি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। চারটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল কিন্তু আমরা জেনে ফেলেছি অলরেডি। ফাইন, আমি বলেছি যে অ্যালিফেটিক কম্পাউন্ডস এর মধ্যে 6টা রিঅ্যাকশন মেকানিজম আমরা পাই মেনলি, আর অ্যারোমেটিকের মধ্যে আরো 5-6টা মেকানিজম পাই। এই 12টা রিঅ্যাকশন মেকানিজম নিয়ে পুরো অর্গানিক কেমিস্ট্রির প্রায় 250 পেজ তৈরি করা হয়েছে। এই কারণে আমি সেকেন্ড লেকচারে, ফার্স্ট লেকচারে কতগুলো টার্ম শিখে নিয়েছি অর্গানিক কেমিস্ট্রির, এই আর সেকেন্ড লেকচারে মেকানিজমটাকে ধরে ফেলতেছি অ্যালিফেটিকের, এরপরে অ্যারোমেটিকের, তারপরে পুরো চ্যাপ্টারটাই আমরা একদিন সারাদিন বসে ইচ্ছা করে পড়ে ফেলতে পারি। কারণ মেকানিজম জানা হয়ে যাওয়া মানে এই চ্যাপ্টারের কাহিনী শেষের পথে চলে যায়। ফাইন,
এবার আমরা অপসারণ বিক্রিয়া দেখব। অপসারণ বিক্রিয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এলিমিনেশন রিঅ্যাকশন, এবং এই অপসারণ বিক্রিয়াটা হচ্ছে দুই রকমের। সেটা হচ্ছে একটা হলো E1 আর একটা হচ্ছে আমার E2। একই কাহিনী আবার SN1 SN2, এটার মতো E1 E2, তবে SN1 এ ছিল 1 দিয়ে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর দ্বিআণবিক নিউক্লিওফিলিক। এখানে 1 দিয়ে হচ্ছে একানবিক, এখানে একানবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হবে এখানে, আবার দ্বিআণবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ বিক্রিয়া অর্থাৎ কেউ অপসারিত হবে, এখানে পরমাণু হোক গ্রুপ হোক অপসারিত হবে। ফাইন, আমরা ইয়ন বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি একটুখানি, দেখি কি অবস্থা। একটা ছোট্ট এক্সাম্পল নেই তাহলে চলবে আশা করি। রাইট, এক্ষেত্রেও কিন্তু আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানেও নেওয়া হয়েছে, তবে এর মাধ্যমটা ভিন্ন, অ্যালকোহলিক মাধ্যম বলি এটাকে আমরা। এবং মজার ব্যাপার কি, পণ্ডিতেরা বিজ্ঞানীরা কত চিন্তা করে দেখো, যে মানুষ চিন্তায় মত্ত। মানুষ কি করে যে হ্যাঁ এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তারা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছে কোন মাধ্যমে? জলীয় মাধ্যমে, দেখা গেল অ্যালকোহল পেয়েছে। তখন মানুষ করে কি, চিন্তা করে যে আর কি করা যায়, আর কি করা যায়, আমি যদি চেঞ্জ করি, এই মাধ্যমটা চেঞ্জ করে অ্যালকোহলের মাধ্যমে নিয়ে যাই তো কি হয়। সবচেয়ে মজার ব্যাপার, মাধ্যম চেঞ্জ করা মাত্রই তৈরি হয়ে গেছে অ্যালকিন। অ্যালকেন ছিল, অ্যালকাইল হ্যালাইড ছিল, তৈরি হয়ে গেছে অ্যালকিন। এই যে মানুষ রিসার্চ করে এ কারণেই, যে আমার একই জাতীয় যৌগ আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডে মেরেছি দুই জায়গায়, খালি মাধ্যমটা চেঞ্জ করে দিয়েছি, প্রোডাক্ট চেঞ্জ। এ কারণে বলে যে তুই মেকানিজম স্টাডি করবে কি করে, মেকানিজমটা আমরা দেখবো এবার। তবে এটা বলে রাখি যে কি প্রোডাক্ট হবে সেখানে। পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। এক্ষেত্রে আমরা আরেকটা কার্বনও নিতে পারি, ইচ্ছা করলে একটা কার্বন বাড়াই দেই, তাহলে দেখতে সুন্দর হবে। যেমন ইচ্ছা করলে আমরা এখানে যে কোনো অ্যালকাইল মূলক নিয়ে নিতে পারি। তখন আমরা কি করব, এখানে বাড়তি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তখন এই ক্ষেত্রে শুধু অ্যালকাইল মূলকটা আমাকে লিখে দিতে হবে বাড়তি। ঠিক আছে, তো আমার কথা হলো যে এই বিক্রিয়াটা ঘটছে কি করে, যে কিভাবে অ্যালকিনটা তৈরি হলো। আগের রিঅ্যাকশনে দেখলাম এরকম কাহিনীর মাধ্যমে তৈরি হলো অ্যালকোহল, এবার তৈরি হয়ে গেছে অ্যালকিন। এটা একটু সুন্দর করে লিখি, নাহলে তো বোঝা যাচ্ছে না, কেমন জানি ইয়া হয়ে গেল, একসাথে হয়ে গেল সব। একটু সুন্দর করে লিখে, অ্যালকোহলীয় মাধ্যম এটা, আর এখানে আমরা অ্যারো সাইনটা দেই, বুঝতে সহজ হবে। রাইট, এবার এখানে আমরা দেখি ইয়ন বিক্রিয়ায় যেমনটা ছিল SN1 বিক্রিয়া, SN1 এর সাথে ইয়নের মিল আসছে, আর SN2 এর সাথে E2 এর মিল আসছে। কোন জায়গায় মিল আসছে এবং কোন জায়গায় অমিল আমরা একটু খুঁজে বের করি। এখানে প্রথম ধাপ বা ধাপ 1 যদি আমরা লিখতে চাই, তখন কি করতে হবে, এই জিনিসটা আগে লিখে নিতে হবে। এবং এই প্রথম ধাপে যেটা তৈরি হচ্ছে, এটাও হচ্ছে ধীর গতির সম্পন্ন ধাপ, এবং এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আগের মতোই, সম্পূর্ণ আগের মতোই ঘটনা ঘটছে, এবং যেখানে হলো কি, যে আগে যেভাবে ধীরে ঘটনাটা ঘটেছিল, স্লো স্টেপ ছিল এখানে, এবং তৈরি করেছিল কার্বোক্যাটায়ন, এখানেও কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি করেছে, একই, কোনো পার্থক্য নাই কিন্তু,
প্রথম ধাপের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। অ্যালকাইল হ্যালাইড ছিল SN1 এ, এখানেও আছে অ্যালকাইল হ্যালাইড, এবং এখানে প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি করেছে, এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কোনো পার্থক্য নাই। ফাইন। পার্থক্য হলো কোন জায়গায়? মাধ্যম যখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, পার্থক্য দ্বিতীয় ধাপে গিয়ে কিভাবে হচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। ধাপ 2। তাহলে আমরা ওটা লিখে নেই আগে। রাইট, এটা দ্রুত ঘটবে। এবার হলো মানে পার্থক্যটা কোন জায়গায় আমরা একটু ধরার চেষ্টা করছি ভালো করে। SN1 এর সাথে আমার ইয়নের মিল আসছে এবং অমিল আসছে কোথায়? প্রথম ধাপ ঠিকই ছিল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় ধাপে গিয়ে গোলমাল। কি ধরনের গোলমাল? এখানে অপসারণ বিক্রিয়া। অপসারণ হচ্ছে কে সেটা। এই হাইড্রোক্সাইড আয়ন যে আমার নিউক্লিওফাইল ছিল, কারণ এটাও কিন্তু আমার একানবিক নিউক্লিওফিলিক, এটা অপসারণ বিক্রিয়া। আগেটা ছিল প্রতিস্থাপন, এবার হচ্ছে অপসারণ। এখন এই হাইড্রোক্সাইড আয়ন আমরা এটাকে বলি আলফা কার্বন, আর এটাকে বলি আমরা বিটা কার্বন। খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। অর্থাৎ ক্লোরিন যে কার্বনে থাকছে ওই কার্বনকে আমরা বলি আলফা কার্বন, এবং পরের কার্বনের সাথে যে আরেকটা কার্বন অ্যাটাচড আছে পরেরটাকে আমরা বলি বিটা কার্বন। এরকম ভালো কথা। এই হাইড্রোক্সাইড আয়ন তখন করে কি? এই হাইড্রোক্সাইড আয়ন এই জায়গার একটা হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যায় এবং পানি তৈরি করে। যখন পানি তৈরি করবে এই হাইড্রোক্সাইড আয়ন হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যায়, তখন এই জায়গার বন্ধনটা তো খালি থাকে, তখন এই বন্ধনটা এখানে গিয়ে ডাবল বন্ড হয়ে যায়। খুবই সহজ। কিভাবে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকিন তৈরি করছি। প্রথম ধাপ ঠিকই ছিল, পরের ধাপে গোলমালটা হলো কোন জায়গায়? বিটা কার্বন যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ যে কার্বনে ক্লোরিন আছে যুক্ত আছে সেটাই আলফা কার্বন, পরের কার্বনটাই বিটা কার্বন, গামা কার্বনও হতে পারে। আসলে উদ্ভূত জাত প্রণালীতে আলফা বিটা গামা দিয়ে আগে নামকরণ করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে হয় নাই সাকসেসফুল। যাই হোক, তো এখন এই হাইড্রোক্সাইড আয়ন হাইড্রোজেন আয়নকে নিয়ে যখন পানি তৈরি করবে, তখন এই বন্ধনটা তো খালি হয়ে যায়, তখন এখানে ডাবল বন্ড তৈরি করে। আদারওয়াইজ কার্বনের 4টা বন্ধন মিলে না। দ্যাট মিনস প্রোডাক্টটা হচ্ছে এরকম। আমাদের এখানে ডাবল বন্ড হয়ে গেল, এখানে হাইড্রোজেন আছে থাকুক, এই জায়গায় হলো ডাবল বন্ড, আর এখানে তখন কি হলো? CH2 হয়ে গেল, আর হচ্ছে এই পানি। ঠিক আছে। আর এই পটাশিয়াম আয়নটা তো ওই ক্লোরাইডের সাথে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। আমরা বুঝতে পারলাম যে একানবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া কেন বলা হচ্ছে, SN1 এর সাথে তার পার্থক্য কোথায়। আবারও বলি সুন্দর করে দেখো এবার। তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইড এই অপসারণ বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মাধ্যমে নিতে হবে। তারপরের কথাটা কি আমরা দেখি, যে SN1 এ যেমন অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিনটা ক্লোরাইড আয়ন যখন তৈরি করেছিল কার্বোক্যাটায়ন তৈরি করে, সেও কিন্তু এখানে কার্বোক্যাটায়ন তৈরি করছে, এবং এটা ধীরে ধীরেই ঘটছে। এই কার্বোক্যাটায়ন তৈরি করার পরে নিউক্লিওফাইলটা ছুটে আসে হাইড্রোক্সাইড আয়ন, তখন এই অ্যালকোহলীয় মাধ্যম হওয়ার কারণে অন্য দুর্ঘটনা ঘটায়। কেমনে কি করে? সে তখন করে কি, এর সাথে যুক্ত হয় না, সে তখন হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যায়, এই প্রোটনকে নিয়ে পানি তৈরি করে, তখন এই বন্ধনটা গিয়ে ডাবল বন্ড তৈরি করে, এভাবেই তৈরি হয় অ্যালকিন। কোয়েশ্চেন, কেন এটাকে একানবিক প্রতিস্থাপন একানবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলা হচ্ছে? আগে যেমন বলা হয়েছিল একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো অপসারণ বিক্রিয়া, কারণ এখানে অপসারিত হচ্ছে প্রোটন, সব অপসারিতই হচ্ছে। ফাইন। কারণটা কি? আমি আগে বলেছিলাম যে স্লো স্টেপ ইজ অলওয়েজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ ফর রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশনের জন্য স্লো স্টেপ সব সময় সে বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপ। এখানে প্রথম ধাপটাই হচ্ছে আমার ধীর গতি সম্পন্ন ধাপ, ফলে সমস্ত বিক্রিয়াটা আমার এই ধাপের উপর ডিপেন্ডেন্ট।
এবং এক্ষেত্রে আমার একটাই মলিকুল অ্যালকাইল হ্যালাইডে আসছে, একজনই আসছে, ফলে একানবিক। এবং ওভারঅল এটা আমার অপসারিত হয়েছে এখান থেকে অনেক কিছু, এবং ফাইনাল আমরা একটা প্রোডাক্ট পেয়েছি, এর কাছ থেকে অনেক কিছু অপসারিত হয়ে ফাইনাল একটা প্রোডাক্ট পেয়েছি, ফলে এটা অপসারণ বিক্রিয়া। একানবিক কেন? একটা মলিকুলের উপরেই এই বিক্রিয়াটা নির্ভর করছে, কারণ যেই মুহূর্তে এটা তৈরি হচ্ছে সেই মুহূর্তে আমরা দ্রুত এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা জানলাম যে আমার যেটা ছিল একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একানবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য। আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পারতেছো যে আমার SN1 এর সাথে এটার একটা মিল পাওয়া গেছে, তাহলে নিশ্চয় SN2 এর সাথে E2 এর একটা মিল পাওয়া যাবে। আসলেই তাই যে E2 বিক্রিয়াটা এক ধাপে ঘটবে, তবে ওই মলিকুল থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে বেশ কিছু জিনিস অপসারিত হবে, তবে এক ধাপে। এবং সেটা দ্বিআণবিক কেন আমরা বলতেছি সেটাও দেখে আসছি। ফাইন, আমরা এবার দেখব E2, বা এটাকে আমরা বলতে পারি বাংলা করলে হবে কি দ্বিআণবিক। দ্বিআণবিক, তারপরে হচ্ছে এটা অপসারণ বিক্রিয়া। দ্বিআণবিক এটা হচ্ছে নিউক্লিওফিলিক কি বলতে হবে, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। ওকে ফাইন, আমরা এক্সাম্পল নেই, বুঝতেই পারছি নতুন কোনো এক্সাম্পলের কাহিনী নাই, কারণ হচ্ছে ওই অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা কথা বলছি অনেকক্ষণ থেকেই। এক্সাম্পলটা নিচ্ছি এখানে, আগেরটাই নেই। ফাইন, আগের এক্সাম্পলটাই নিচ্ছি আমি, চেঞ্জ করার দরকার নেই। ওকে, আর এখানে হচ্ছে আমার এই হাইড্রোক্সাইড, তবে এটা অবশ্যই অ্যালকোহলীয় মাধ্যমে, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে প্রাপ্ত, আমার খেয়াল রাখতে হবে। এখানে আমার প্রোডাক্ট তো একই হবে, প্রোডাক্টের মধ্যে তো কোনো আমার সমস্যা নেই। এখানে ছিল কি আমাদের CH ডাবল বন্ড, তারপরে ছিল CH2 পটাশিয়াম ক্লোরাইড, আর হচ্ছে পানি। ফাইন, আমার কোয়েশ্চেন হচ্ছে এটার ক্রিয়া কৌশল আমরা দেখব কিভাবে। এটা হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়, এক ধাপে যেহেতু সম্পন্ন হয় আমরা দেখি কিভাবে হচ্ছে, কেন তাকে দ্বিআণবিক আমরা বলতে চাচ্ছি সেটা হলো চিন্তার বিষয়। ওকে ফাইন, এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করতে হবে, খুবই সিম্পল, একটা ধাপের মধ্যেই সব ঘটনা ঘটতেছে। কিভাবে মনে রাখবে, এক্ষেত্রে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন, এই তো। ফাইন, তবে এটাকে ঘিরে কিন্তু আবার একটা সেট যে রুল আসছে সেটা আমরা দেখি, আজকে না পারলে নেক্সট আলোচনা করব, সমস্যা নাই। তো এক্ষেত্রে বিষয়টা আমরা বুঝি, অপসারণ বিক্রিয়াটা এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা যে সময়ে বের হবে একই সময়ে এই নিউক্লিওফাইলটা করবে কি, আক্রমণ করে এখানে, এবং এর পাশের যে কার্বন বিটা কার্বন থেকে হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যায় পানি তৈরি করার জন্য। আগে যেমন দেখেছিলাম প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি করেছিল, পরের ধাপে কিন্তু ওই আমার নিউক্লিওফাইলটা হাইড্রোজেন আয়নকে অপসারণ করে পানি তৈরি করেছিল। এখানে তা না, এটা একসাথে ঘটনা, একসাথে। দ্যাট মিনস যেই সময়ে ক্লোরাইডটা আমার ক্লোরাইড আয়ন তৈরি করবে, একই সময়ে হাইড্রোক্সাইড আয়নটা কি করবে, হাইড্রোজেন আয়নকে নিয়ে অপসারিত হয়ে যাবে, পানি তৈরি করবে একই সময়। এবং একই সময়ে যেহেতু আমার বন্ডটা খালি পড়ে গেল, এটা গিয়ে তখন ডাবল বন্ড তৈরি করে ফেলবে। এখন আমার কথা হলো যে এটাকে আমরা কেন দ্বিআণবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলবো, এবং প্রোডাক্টটা কি হবে সেটা লিখে নেই আগে। ক্লোরাইড যদি চলে যায় ও তো যাবে পটাশিয়াম আয়নের সাথে, ফাইন। হাইড্রোক্সাইড আয়নের সাথে চলে যায়, সেটা পানি তৈরি করবে, আর এই বন্ডটা এখানে যুক্ত হয়ে গেলে এটা ডাবল বন্ড হয়ে গেল। তার মানে এই আর দিয়ে এই তোমার আগে যেটা ছিল এটাই, আর এখানে বুঝতে পারতেছি যে পানি তৈরি করতেছে, এই তো।
পানি, আর ওই পটাশিয়ামের সাথে হয়তো ক্লোরাইডটা এখানে বা পটাশিয়াম আয়ন লিখলে পারে পটাশিয়াম ক্লোরাইড লিখবো আমরা, অ্যালকিন তৈরি করলো, ফাইন। কোয়েশ্চেন হলো কেন আমরা তাকে দ্বিআণবিক নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলবো। ওকে ফাইন। এক্ষেত্রে আমরা দেখতেছি যে এক ধাপেই সমস্ত বিক্রিয়াটা ঘটতেছে, এক ধাপে দ্যাট মিনস যখনই যেই মুহূর্তে আমার ঋণাত্মক মূলক ক্লোরাইড আয়নটা চলে যাচ্ছে, ওই একই সময়ে নিউক্লিওফাইলটা আক্রমণ করছে, এখানে আক্রমণ করে সে হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যাচ্ছে এবং একই সাথে ঘটনাটা ঘটতেছে, তখনই কিন্তু ডাবল বন্ড তৈরি করতেছে। অর্থাৎ আমার এই বিক্রিয়ায় দ্বিআণবিক মানে দুটো মলিকুল ইনভলভ আসছে, তার মানে এখানে দুইটার উপরেই ডিপেন্ডেন্ট এবং একসাথে ঘটনা, আলাদা আলাদা কোনো ঘটনা না। এই কারণে এটাকে আমরা বলি দ্বিআণবিক। নিউক্লিওফিলিক বলতেছি নিউক্লিওফাইলের কাহিনী, এবং অপসারণ বিক্রিয়া মানে আমার ওভারঅল মলিকুল থেকে অনেক কিছু অপসারিত হয়ে গেছে, ফাইনালি আমরা পেয়েছি অ্যালকিন। আমরা বোঝার চেষ্টা করতেছি বিষয়গুলোকে, জটিল না, খুবই সিম্পল। আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখাবো, দেখি বোর্ড কোয়েশ্চেন চিটাগাং বোর্ডের 2023 আসছে এটা, দেখি কোয়েশ্চেনটা এমন ছিল, কই জানি গেল, কোয়েশ্চেনটা ছিল এরকম, C3H7Cl এই মলিকুলটা ছিল, এখান থেকে দেখাচ্ছে এরকম, কি ছিল জানি কোয়েশ্চেনটা, হ্যাঁ পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকোয়াস, আর এখান থেকে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকোহলীয় মাধ্যমে এখানে যৌগ তৈরি করেছে। A প্লাস হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড, আগেরটাই সবই ঠিকই আছে, আর এখানে হচ্ছে B প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। কোয়েশ্চেন করেছে এখানে এরকম যে উদ্দীপকের বিক্রিয়া দুটির, লিখতেছি আমি একটু, উদ্দীপকের বিক্রিয়া দুটির ক্লাস হচ্ছে কিনা, তোমরা একটু রেসপন্স করো, লাইভ ক্লাস কি ডিসকানেক্ট হয়ে গেল কিনা বুঝতেছি না আমি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। যে কথা বলছিলাম যে উদ্দীপকের বিক্রিয়া দুটির কই গেল, ক্রিয়া কৌশল একই হবে কিনা, ক্রিয়া কৌশল একই হবে কিনা বিশ্লেষণ করতে বলেছি। আমরা আজকে যা পড়লাম সেখান থেকেই আনসার কিন্তু খুব সহজেই আমরা পেয়ে যাই, কারণ একটু আগেই বলতেছিলাম আমি যে হ্যাঁ অ্যাকোয়াস মাধ্যম আর অ্যালকোহলীয় মাধ্যম, এই তো দুটো ডিফারেন্ট, অর্থাৎ আমার এটার সাথে কানেক্টেড হলো SN1 বা SN2, যে কোনোটাতেই আমি ব্যাখ্যা করতে পারি একই কথা, তবে মলিকুলটা কোন টাইপের সেক্ষেত্রে একটা প্রায়োরিটি দেওয়া উচিত। এক্ষেত্রে SN2 লিখলাম আমি, কারণ দুটোই হচ্ছে আমার একই জিনিসই তৈরি করবে, জাস্ট একটা ধাপ আর একটা হচ্ছে দুটো ধাপ, যেমন SN2 হচ্ছে এক ধাপে করতে পারবো আমরা। আর এখানে আমার যদি অ্যালকোহলীয় মাধ্যম হয় তাহলে এটা অবশ্যই এটা অপসারণ বিক্রিয়া ইয়ন হোক আর E2 হোক, দুটোতেই আমার একই ধরনের প্রোডাক্ট তৈরি করবে, একটা এক ধাপে, একটা হচ্ছে দুই ধাপে, আর কোনো পার্থক্য নাই। এটা জটিল কিছু না, আমরা বুঝতেই পারতেছি যে এই যৌগটা কোনটা, আমি একটু আগেই এটা দেখিয়েছি, আশা করছি এটা সবাই বুঝেই গেছো যে এটা কিভাবে হবে। এটা হচ্ছে প্রোপাইল, এই তো এতটুকু লিখলে আমার মনে হয় আর কোনো প্রবলেম নাই। তার মানে কি পরের ধাপে কি হবে বোঝাই যাচ্ছে, ক্লোরাইডটা চলে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি করবে, তারপরে হচ্ছে কি OH ঢুকে পড়বে। আমরা কিন্তু সহজেই এটা এখন ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমরা SN2 ব্যাখ্যা করতে পারি, এটা হচ্ছে E2,
অর্থাৎ ওরা জানতে চেয়েছে বিক্রিয়া দুটির ক্রিয়াকৌশল একই হবে কি না। তুমি বলবা কখনোই এটা এক হবে না, কারণ কি, এটা হচ্ছে মাধ্যমে অ্যাকুয়াস জলীয় মাধ্যম, এটা অ্যালকোহলীয় মাধ্যম, মাধ্যমই তো আলাদা। মাধ্যম আলাদা হলে আমরা তো দেখেছি, আবার দেখে আসি, এই যে এই তো এটাই ওরা জানতে চেয়েছে, বুঝতেই পারতেছো, আর কিছুই না, ভেরি সিম্পল। যেমন SN2 বিক্রিয়া মনে করো, এটা SN2 বিক্রিয়ায় কি হয়েছে, জাস্ট এখানে আমি লিখেছি মিথাইল ক্লোরাইড আর ওরা এখানে লিখেছে প্রোপাইল ক্লোরাইড, আর কোনো পার্থক্যই নাই, সবকিছুই ঠিক আছে, খালি দুটো কার্বন পাশে যুক্ত করে দিলেই হয়, সবকিছুই ঠিক আছে। যেমন এখানে এইভাবে ছবিটা আঁকবা, তবে এখানে C2H5 লিখে দিবা, 2 কার্বন, আর এখানে একটা কার্বন, 3 কার্বন, বাকি সব হাইড্রোজেন দিয়ে এভাবে লিখতে হবে, তাহলে হয়ে যায়। তাহলে তুমি বলবা হ্যাঁ আমার এক্ষেত্রে অ্যাকুয়াস হলে সেটা আমার ফলো করবে কোন ধরনের বিক্রিয়া, SN2, অর্থাৎ আমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর যদি সেক্ষেত্রে কি হয়, আমার অ্যালকোহলীয় মাধ্যম হয়, তাহলে সেটা অপসারণ বিক্রিয়াকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে তোমরা এই দুটো আলোচনা করতে হবে এইভাবেই। তাহলে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে কি, যে প্রতিস্থাপন বিক্রিয়া হিসাবে, আর এটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে। উদাহরণটা শুধুমাত্র আমি লিখেছিলাম, হয়তো 1 কার্বন দিয়ে লিখেছিলাম, এখানে পাশে 2 কার্বন আছে, অর্থাৎ 2 কার্বন শুধু রেখে দিবা, তাহলেই হলো, আর কোনো পার্থক্য নাই, সবকিছুই ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। ছেলেমেয়েরা সবাই ভালো থাকবে, আগামীতে দেখা হবে এবং ইনশাল্লাহ আমরা ম্যাজিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। তোমরা ইচ্ছা করলে কামাল সায়েন্স একাডেমিতে আমি বিভিন্ন লেকচার গুলো আর কি ভিডিও আপলোড করব, সেখান থেকে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।